আপনি যে ব্লগ করেন এটা যে আমি কেমনে জানলাম, এই ঘটনা শুনবেন না? কিভাবে জানেন? এটা আমার বউ দেখে আপনার ব্লগ। আচ্ছা আচ্ছা। দেখে আমি দেখাইছে, এবং দেখার পর আমার কণ্ঠ শুনে মনে করছে যে মানিকগঞ্জ তা প্রতিভা যা দেখতেছি, দেখার পর আমার কেন জানি আপনার কথাই মনে পড়ছে। তারপরে ওই আপনার ওই যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা আসছে যখন, তখন আমি বুঝে গেছি যে এটা সেই এই লোক, ঠিক আছে, আর কেউ না। এর মাথায় যে চিন্তা দেখছিলাম এ কইরা ছাড়ছে। তো এই ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম মোশাররফ। তো ভাই থাকতো হচ্ছে আদাবরে, না আমি থাকতাম শ্যামলী, আপনি থাকতেন কল্যাণপুরে। হ্যাঁ, আমি তখন মাত্র কৃষিতে আসছি, আমি আইটি নিয়ে পড়ালেখা করা জানি না। হ্যাঁ, ভাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি শেষ করছেন তো না? শেষ করছেন মাস্টার্স সব করে। হ্যাঁ, তো তখন আমরা যারা ঢাকা শহরে ছিলাম আর কি, সবার ভিতরেই বাইরে যাবো কেমনে না, আমার বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি যাইনি। মানে যারা কর্পোরেট জব করে তাদের 90% এরকম স্বপ্ন যে চাকরি শেষে গ্রামে চলে যাবো, কৃষিকাজ করবো, এটা একটা সবারই স্বপ্ন থাকে। তো সবার পক্ষে এটা পূরণ করা সম্ভব হয় না। হ্যাঁ, তো বিষয় হচ্ছে ভাই এখানে কেন আসছে। হ্যাঁ, ভাই আসছে, ভাই হলো একটা বীজ কোম্পানির মালিক। হ্যাঁ, নাম হচ্ছে দেখি বীজ পাতা। চাষ করতে করতে আমাদের কোম্পানি খুলে ফেলা। হ্যাঁ হ্যাঁ, তো বীজ পাতা। তো এর মধ্যে হলো আমি এই যে কি বলে, এখানে বেশ কিছু শাকসবজি লাগাইছি, যদিও এখানে আপনার ঘাসের কারণে বোঝা যাইতেছে না, বাট কিছু হয়েছে কিছু হয় নাই। তো কোয়ালিটিফুল বীজ না হইলে অনেক পিছিয়ে যেতে হয়। যেমন ওই যে এই বেডটা আমার কিন্তু ওই যে লাগানো ছিল, ওই যে ওলকপি বা শালগম যেটা বলে, গোল গোল। হ্যাঁ, তো 2-3 পিস জ্বালাইছে আর পুরোটাই মেরে গেছে, মানে ওই প্যাকেটের সব মানে নষ্ট হয়েছে। তো এটা তার মানে কি আমার ওই সময় নষ্ট, লেবার টেবার এটা সব নষ্ট। তো এরপরে যে নতুন করে এই করে এখানে আলু লাগাই দেওয়া হয়েছে। তো পরে বাই দ্য ওয়ে ভাইয়ের সাথে কথা হইতেছিল যে হ্যাঁ হ্যাঁ ফুলকপিটা, হ্যাঁ ওটা সিজন ম্যাচ না করলে আরো বড় বিপদ। হ্যাঁ, ওইটা অনেক আগাম লাগানো হয়েছিল, ওই যে বৃষ্টি যখন শুরু হলো না টানা, তার আগে। তো এরপরে আপনার হয়তো যদি আপনি ওই সময় জাতটা লাগাতেন। এটা তো গ্রীষ্মকালীন জাত বলেই দিছিল, এটা থাই কোম্পানির বীজ। এইখানে হইলে যে দোকানদাররা আপনার মনে করেন যে আমাদের সরলতা বা আমাদের না জানার সুযোগটা নিয়ে ওরা ওদের প্রোডাক্টটা সেল করে না। এখন তো ভাই সত্যি কথা, আমরা বীজ কোম্পানির কাছে জিম্মি, আমাদের দেশীয় যে জাতগুলা এগুলো তো এখন বিলুপ্ত। দেশীয় জাত তো ভাবে মানে রাখা যায় না বলতে কি ক্রস পলিনেট হয়ে বীজ নষ্ট হয়ে যায়। যেমন আপনার আমাদেরই একটা খুব ভালো জিনিস আছে মানিকগঞ্জের, আমি কিন্তু মানিকগঞ্জে কিন্তু জিটখাবাড়ি সিংগাইরে কিন্তু শাহী পেঁপে হয়, এটা ক্রস হয়ে এমন হয়ে গেছে এক একজনের এক এক রকম হয়। তো আমার এক গাছে ল্যাংরাও ধরছে, আবার কিছু আম হয়ে গেছে এই ইয়ের মতো, কাটিমনের মতো লম্বা, সেম গাছে। এটা ফল গাছে একটু হয়, বিশেষ করে লেবু জাতীয় গাছ। হ্যাঁ, না আম গাছে হয়েছে এটা। আমে হয় কম, মানে আমি অবাক, মানে নিচের ডাইলে হয়েছে। সবজিতে এরকম হবে না, কিন্তু লেবু জাতীয় ফসলে না, সবজিতেও হয়। ধরেন একটা লাউ গাছের ভিতরে আমি এরকম দেখছি যে একটা গোল লাউ হয়েছে, একটা লম্বা হয়েছে, ওই ক্রসে কিছুটা চেঞ্জ আছে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। যেমন এখন আমরা গ্রামে দেশি গরু আর পাই না, সব হচ্ছে আপনার ক্রস। হ্যাঁ, এবং ছাগলও ক্রস অলরেডি হয়ে যাইতেছে, এখনো পুরোপুরি হয় নাই, কিছু পাওয়া যায়। মুরগিও আস্তে আস্তে যে সোনালি টোনালি ঢুইকা ওই বাচ্চা বিক্রি করতে নিয়ে আসে, ওই বাচ্চা কিনা ওগুলোর সাথে দেশির সাথে শেষ হয়ে যাইতেছে সব। তো যাই হোক, কোনো কারণে যদি বিদেশিরা এরকম আমাদের বীজ দেওয়া বন্ধ করে দেবেন, আপনি বলতেছেন ভাই এই বছর ইন্ডিয়ার কোনো ভুট্টা কেউ ঠিকমতো ঢুকাইতে পারে নাই, এটা একটা দুর্ভিক্ষর দিকে যাবে যদি ইন্ডিয়া আমাদেরকে শত্রুতার কারণে মাল না দেয়, ভুট্টার বীজ না দেয়। ভুট্টা না, ওদের 90% বীজ আমাদের দেশে আসে, এবং এক বছর না দিলে আমরা শেষ। সেটাই। মানে বীজ তো মনে করেন আপনি চাইলে আরেক দেশ থেকে আইনা লাগাই দিতে পারবেন, এটা তো রেজাল্ট আবহাওয়ার সাথে ম্যাচিং না হলে ওই বীজ এনে লাগিয়ে লাভ নেই। খালি সারা ওয়ার্ল্ডে ঘুরতে, মানে আমার টার্গেট জানুয়ারি থেকে সারা ওয়ার্ল্ড ঘুরবো, বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস এনে করে করে দেখবো যে আসলে কোনটা ভালো হয়, কারণ সামনে একটা বিপদ আসতেছে। সরকারের উচিত বাংলাদেশের দেশি জাতের বীজ উন্নয়ন করে এটার একটা বীজ ব্যাংক, বিশেষ করে ওপেন পলিনেটেড যেটা, মানে যেটার বীজ মানে কিনতে হবে না, একবার ফসল করলে ওটার থেকে আবার, যদিও এটা বাইরে এগনিস্টে যাইতেছে না, আমাদের নেক্সট টার্গেট এটা উৎপন্ন করা। কারণ এই যেটা বলে ওপেন পলিনেটেড, তো আপনি চাইলে একদম ফার্মার করতে পারবেন, এত সোজা না তো। হ্যাঁ, তা ঠিক। ওপেন পলিনেটেড করতে হইলেও আপনাকে শেডের মধ্যে করতে হবে, ওইটার যদি জাত ঠিক রাখতে হয়। হ্যাঁ, মানে অন্যটার সাথে ক্রস পলিনেট যেন না করে, সেটাও একটা ব্যবসা এবং কোটি কোটি টাকার ব্যবসা। আমার টার্গেট এখন এইটা, এবং আমার টার্গেট হলো রিসার্চ ভ্যারাইটি বের করা এবং ওইটা জাতটা ঠিক রাখা, রিসার্চ ল্যাব করা, বা আরো দুই একটা জাতের সাথে ক্রস করে একটা নতুন কিছু বের করা যায়। ল্যাব করতে মিনিমাম 20 কোটি টাকা লাগে, আর একটা ব্রিডার পালতে মিনিমাম 5 লাখ। যত ব্রিডারকে দিবেন, ব্রিডার তত আপনার জন্য, কোম্পানি পার্টনারশিপ দিলে তো আরো বেশি কাজ করবে। এটা হলো বিষয় আর কি। জায়গা আসলে কৃষি সেক্টরে কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু আমরা
ওইদিকে মনোযোগ না দিয়ে সব অন্যদিকে মনোযোগ আরেকটা দিতেছি। বিষয় হলো যে আপনাকে নিয়ে আমি একটা ভিডিও করব ছোট্ট, যে কিছু কোম্পানি আছে ভিডিও করে যে আপনার শহর থেকে এসে গ্রামে উঠলেই লাভ আর লাভ, শান্তি আর শান্তি। বিষয়টা যে না 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 মানে বাস্তবতাটা যে এরকম না। আমি তো গ্রামে গেছি, আমি তো জানি যে আসলে কত কষ্ট, এটা খুব বেশি মানুষ সার্ভাইভ করে। আপনি পারছেন আলহামদুলিল্লাহ, আমি না, কিন্তু আমি পারিনি। আমি পারছি অন্য কারণে। আমার গ্রামের থেকে এই কৃষির বাইরেও কাজ করার সুযোগ আছে, যার সুযোগ নাই। যেমন আমি আপনি যে তো পেশায় backup income ছিল আপনার। হ্যাঁ আমার ব্যাকআপ ইনকাম আছে। ছিল, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ মানে আমার কৃষি থেকে আর্নিং সোর্স না আসলেও আমার মানে বিকল্প আর্নিং সোর্স আছে। গ্রামে বসেই করা সম্ভব। মানে মেন কথা কি, আমার একটা ল্যাপটপ, ইলেকট্রিসিটি আর ইন্টারনেট, এই তিনটা জিনিস যদি থাকে আমি নদীর মাঝখানে বসেও টাকা ইনকাম করতে পারবো। তো সেই সুযোগ তো সবার পক্ষে হবে না। সো গ্রামে আসতে চাইলেও গ্রামে আসার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে শুধু কৃষি করে সার্ভাইভ করা এই মুহূর্তে আসলে পসিবল না। পসিবল কোন ক্ষেত্রে, যদি আপনি মানে কৃষকের কাছ থেকে মাল কিনেন আরেক জায়গায় যা বিক্রি করেন, মাঝখান থেকে আপনি নিশ্চিত যে আমি মালে 10 টাকা বা কেজিতে 20 টাকা লাভ করব, ওখানে আপনার কোনো লস নাই। কিন্তু যে উৎপাদন করতেছে সেও একটা লটারি, যে এখানে ন্যায্য দাম ভাই, পাবো কি পাবো না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কৃষককে ডাকেন, এদেরকে ডাকেন, ভাই আপনি ইয়েতে আসেন, এই কৃষি ইনপুটে আসেন, মানে ইনপুট ব্যবসায়, যেটা আমি করতেছি। কীরকম? যেমন মনে করেন যে এই যে আপনি বিটরুটের বীজটা কিনে একটা বিপদে পড়ছেন, আপনি হয়তো অনেক ওষুধপত্র দেখবেন। আমি নিজে মানিকগঞ্জে যখন ক্ষেত করছি গেছি, সাইপারমেথ্রিন নিতে আমাকে দিয়ে দিছে দানাদার কার্বোফুরান, যেটা দিলে মনে করেন মানে আমি মরে যেতে পারি। ওটা তো ওই যে হ্যাঁ বীজের দোকানদার অনেক সময় উল্টাপাল্টা। কয়দিন আগে যে এখানে ফুলকপিতে কি শিক্ষিত একটা মানুষ বীজ দরকার। দিয়া মানে মানে ফুলকপি সব পচে গেছে নষ্ট দেখলাম। হয়েছে। এটা অবশ্য কোম্পানির মানে প্রোডাক্টে কোনো ঝামেলা প্রোডাক্ট, থাকতে হ্যাঁ পারে, ওটা সেটা পরে আলাদা হিসাব। ক্ষতিপূরণও দিছে। হ্যাঁ কিন্তু আমার দরকার হইলো যে সঠিক গাইডলাইন, নিরাপদ খাবার উৎপাদন। কারণ কি আপনি এখানে যেটা হয় সেলস ভিত্তিক। আপনি যেটা বললেন যে কোম্পানিগুলা অফিসারগুলোকে সারাক্ষণ প্রেশার দেয় যে তুমি মাল বেচে টার্গেট করো। সে তখন সিজন দেখে না, সে দেখে যে 1 প্যাকেট বেচলি হলো, ও যে খরচে মরুক গা, যেখানে খুশি যায়, বীজ বেচলে আমার লাভ। এটা একটা সমস্যা। দোকানদারেরও একই প্রবলেম, সে হলো সেলস টার্গেট করতে পারলে তার কমিশন। সে তখন কি করে, ওই যে সিজনের বাইরেও বীজ দেয়। অথবা যেটা করে যে আপনার ওষুধের ক্ষেত্রে একই ইমিডাক্লোপ্রিড, একটা হয়তো দানা আর একটা হইলো আপনার তরল, অথবা দুই কোম্পানির দুইটাই ব্যস্ত আছে, এই একই কৃষককে দিয়ে দুইটাই দেওয়া হইতেছে। কৃষক তো আর পড়তেও পারে না, দেখতেও বুঝতে পারে না। সো ওর কিন্তু দেখা যাইতেছে যে হয় ক্ষেত পুড়ে যাইতেছে, আর যদি নাও পড়ে ওর তো টাকা তো ওয়েস্টেজ হইতেছে, খালি ওর ওষুধগুলো দিতেছে, এবং ওইটা বিষ অতিরিক্ত বাড়তেছে, এবং যত বিষ কিনাইতে পারে তার তত লাভ। এই জিনিসগুলো শিক্ষিত মানুষ আসলে তখন এই মেন্টালিটি চেঞ্জ হলে এত লাভ তো করার আসলে দরকার নেই একটা দোকানদারের। আমি তো জানি বীজের ব্যবসা বলেন আর কীটনাশকের ব্যবসা বলেন, হিউজ প্রফিট পার্সেন্টেজ থাকে। আপনি যদি সৎভাবে একজন কৃষককে সাপোর্ট দেন, তার যদি 5,000 টাকা 1 বিঘা জমিতে কস্টিং কমাই দিতে পারেন, তো ওই এলাকার গ্রামের সবাই আপনার কাছে আসবে। এইখানে আপনার লং জাপান, এটা হলো অ্যারাবিয়ান শসা। অ্যারাবিয়ান বলে, বাট জাপানিজ আসলে। বাংলাদেশিরা অ্যারাবিয়ান নামে চিনে, আচ্ছা। কারণ এটা হলো যে কালো লম্বা হয়, এবং বাইরে এটা পিস আকারে বিক্রি হয় দুবাইতে, সিঙ্গাপুরে, এসব জায়গায়, এবং প্রিমিয়ামরাই খায় এটা। এইটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হিট হওয়া শসা। তারপরও এটাকে মানে ফলন বেশি, এটা দেশের মতো কালার, স্বাদ, এই কারণে। আচ্ছা আচ্ছা। ফলন তো অবশ্যই বেশি, এবং রোগ প্রতিরোধী অনেক বেশি। আমরা চেষ্টা করি সিজনটা লিখে দিতে, প্রতি বছরই আমরা আপডেট করতেছি, কারণ বাংলাদেশের আবহাওয়া এমনভাবে চেঞ্জ হচ্ছে। মধ্য জুলাই, হ্যাঁ, এটা আরও এখন এক্সটেন্ড হয়েছে। দেখা গেছে যে আমরা মধ্য মার্চ থেকে করে দিচ্ছি, কারণ টেম্পারেচার প্রতি বছর বাড়তেছে। এটা হলো শীতকালীন জাত সোজা, এসব শীত আর আগে পরে। এটা দরকার আসলে, কখন রোপণের সময়টা ইম্পর্টেন্ট। এইটা আসলে এখন ভাই করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আবহাওয়া ক্রমাগত, আপনি নিজে হ্যাঁ দেখেন এবার তো প্রচুর গরম, এটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের। দিনের বেলা কিন্তু ওই যে ঘামতেছি আমরা এই জায়গায়, কিন্তু রাতের বেলা কিন্তু, অথচ আজকে আপনার নভেম্বরের শেষ। হ্যাঁ হ্যাঁ। তো এইটা হলো কাঞ্চন, এইটা এখন বর্তমানে বাংলাদেশে মানে সবার মধ্যমণি হয়ে আছে। ফুলকপি এটা একটু লেট হয়ে গেছে, কালারটা একটু ফ্যাকাশে হবে এখন করলে, মানে সাদা বোঝা যাবে না। না কালার হবে, কিন্তু একদম ছবির মতো হবে যদি আরো 15 দিন আগে লাগাইতেন। বুঝতে পারছি। তো তারপর আজকে লাগাই দেন। এটা হলো খাওয়ার মরিচ, মানে বিদেশে কিন্তু মরিচ সালাদ না, এটা হলো আপনার রান্না করে খায় ওরা। ওই যে ওরা বিভিন্ন গ্রিলের সাথে বেশি খায় আর কি। ওরা তো গ্রিল জাতীয় জিনিস খায়, ওইটার সাথে। এটা মানে ঝাল না, এটার মধ্যে মরিচের ঘ্রাণ না, এটা অন্যরকম সবজির মতো। ক্যাপসিকাম টাইপের আর কি। ক্যাপসিকামের তো আলাদা ঘ্রাণ, এটা আবার অন্য আরেক ঘ্রাণ, ডিফারেন্ট টাইপের। এই হলো বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এগুলো ট্রায়াল দিয়ে দেখবো
এবং কি রেজাল্ট হয় আপনার সাথে শেয়ার করবো, ঠিক সমস্যা নেই। আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে যদিও আপডেট দিবেন। হ্যাঁ, যদিও আমি আসলে অর্গানিক ওয়েতে চাষাবাস করি। অর্গানিকের মধ্যে আপনি কিছু প্রোডাক্ট, যেমন আমি বলে দিই অনেকের, যেমন এই যে ঘাস দেখে অনেকে বলতে পারে যে ভাই আপনি কি ঘাস চাষবাস করেন নাকি। হ্যাঁ, আসলে আমি ঘাস মারার বীজ দেই না। দুইটা কারণে, এক হচ্ছে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, প্লাস আমার ঘাসের প্রয়োজন আছে, ওই যে আমার গরু টরু আছে, হ্যাঁ উঠাই ফেলেন। হ্যাঁ, এগুলো উঠাই ফেলি এবং ওই ছাগল গরুতে খায়, প্লাস ওনাদেরও একটু কাজের ব্যবস্থা হইলো। যদিও আমাদের এলাকায় কাজের অভাব নাই। এই যে এটাতে বিটরুট আছে। আপনার ওষুধের মধ্যে ডলোচুনটা দেন না? না, ওইভাবে ডলোচুন, ওই যে পিএস টিএস চেক করা, এগুলো এখন পর্যন্ত করি নাই। চেক করেন পিএস, এগুলো পিএস চেক করে দেওয়া লাগবে যে দরকার আছে কি দরকার নাই। ডলোচুন দিয়ে না। আর দিলে ভালো, প্রতিটা চাষের আগে আসলে প্রতি বছর। পটাশিয়াম সালফেটের সেমকো একটা মানে অর্গানিক পটাশিয়াম সালফেট, এটা দিলে আপনার ফল মিষ্টি হবে, বড় হবে। ইব্রাহিম ভাইয়ের দেওয়া সেই বীজ থেকে, এই যে এখানে কিছু ফুলকপির বীজ লাগাইছিলাম, সেখান থেকে দেখেন রঙিন হলুদ ফুলকপি, তারপরে যে বেগুনি ফুলকপি এর আগে একদিন খাইছি, যদিও খুব অল্প পরিমাণে ছিল। তো আজকে এখান থেকে দুইটা উঠে নিয়ে যাই। এই যে এটা তো একবারে বড় হয়ে গেছে, আর বেডে পানি ছিল না তো নেতিয়ে পড়ছে অনেকটাই। এই যে এই দুইটা নিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন, আর ইব্রাহিম ভাইয়ের জন্য শুভকামনা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।